মিষ্টি রাদিফের মুখে তুহিনের নামটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। মিষ্টি চেয়েছিল বিয়েটা আগে ভেঙে দিতে, যাতে তুহিন অন্তত তাকে নিয়ে স্বপ্ন না দেখে, কিন্তু রাদিফে তো বলেছে বিয়ের দিন ভাঙতে। আর ওইদিকে তুহিনও ভালোবেসে গিয়েছে। মিষ্টি রাদিফকে জড়িয়ে ধরে বলে, বাঁচতেও পারে, তবে এখন তো আমার বিয়ে হয়ে গিয়েছে তোমার সাথে। রাদিফ মুস্কি হেসে ছোট্ট করে জবাব দেয়। মিষ্টির মনে এখন প্রশ্ন জাগছে। রাদিফ বলেছে কালকে হসপিটালে যেতে, আবার তুহিন যে তাকে ভালোবাসে সেটাও বলেছে। এখন মিষ্টির মনে হচ্ছে তুহিন হসপিটালে নয় তো রাদিফ কি ওর সাথে ঝামেলা করেছে। রাদিফ মিষ্টির মাথায় হাত রেখে তার ভেজা চুলগুলো ছেড়ে দেয়। মিষ্টি রাদিফকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কালকে হসপিটালে যাবে কেন? একবার বললাম না কাজ আছে। মিষ্টি মিনমিন করে বলে, ঠিক আছে। সকালবেলা রাদিফের ঘুম ভাঙতে মিষ্টিকে পাশে পায় না। হাত দিয়ে পুরো বিছানায় খুঁজেও তাও পায় না। বিরক্ত নিয়ে উঠে বসে। বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখতেই পায় সাইড টেবিলে কফির মগ। রাদিফ কফি খেতে খেতে ব্যালকনিতে চলে যায়। শীতের সকালে রোদ গায়ে পড়তে মন মনস্ক সজাগ হলো। মিষ্টি রাদিফের জন্য কফি দিয়ে রাহার রুমের সামনে দিয়ে যাচ্ছিল। রাহার চোখে চোখ পড়তেই মিষ্টিকে ডেকে ওঠে রাহা, আপু শোনো। মিষ্টি মুস্কি এসে রুমে ঢুকলো। রাহা বিছানায় গুছিয়ে রাখছে। মিষ্টি পুরো রুমটা চোখ বুলিয়ে বলে ওঠে, রাহা রাজ কোথায়? মাত্রই তো রুমে ছিল, কোথাও গিয়েছে বলতে পারলাম না আপু। ও। রাহা বিছানা গুছিয়ে শেষ করে মিষ্টির কাছে এসে বলে, আপু বসো না। মিষ্টি হেসে বলে, বসবো না রে, একটু নিচে যাব। চলো তাহলে আমিও যাব। ঠিক আছে আয়। মিষ্টি আর রাহা নিচে নেমে আসে। দুজনই দেখতে পায় ডাইনিং রুমে রাজ বসে আছে, সাথে আনোয়ারা বেগমও বসে আছে। মিষ্টি আর রাহা দুজনই ওদের সাথে বসে। আনোয়ারা বেগম রাহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার শরীর কেমন এখন? ভালো। যাক, ভালোই থাকলেই ভালো। দেখা থাইকো। ঠিক আছে দাদিজান। এই বলে তিনি রাজের কান ধরে বললেন, বিয়া করছিলা জানাও নয় কেন? বউ লুকাইয়া রাখছিলা কেন? রাজ হেসে হেসে বলে, সবাইকে জানালে বউ অর্ধেক পুড়াইয়া যেত, তাই জানাইনি। আনোয়ারা বেগম ছেড়ে দিয়ে বললেন, তোমাগো মন মর্জি বুঝি না। ভালোই করছো বিয়া কইরা, বিয়ার বয়সও তো হইছে। রাজ বলে, আমার তো তাও বিয়ের বয়স হইয়া পরে বিয়া করছি, আর তোমাকে দাদাজান তো বয়স হওয়ার আগে বউ করে আনছিল। এই কথা শুনে মিষ্টি রাহা হেসে উঠে। মিষ্টি উঠে দাঁড়িয়ে বলে, থাক তোরা, আমি এই মস্কারার মধ্যে নেই, আমি চললাম। রাজ বলে, তুই আবার কোথায় যাবি? একটু বস না। না না ভাইয়া, থাকো তোমরা। এই বলে মিষ্টি কেছেনে তার মা আর ছোট আম্মুর কাছে চলে আসে। রান্না বান্নার দিকটা দুজনই সামলায়, আর যে কাজের লোক রাখা হয়েছিল সে রান্না বাদে বাকি সব কাজ করে দেয়। মিষ্টি দুজনের উদ্দেশ্যে বলে, তোমাদের কাজে হেল্প করব? সাইমা চৌধুরী বললেন, না না, আমরাই করে নিচ্ছি, তুই বসে থাক, কিচ্ছু করতে হবে না। আমরা যতদিন আছি ততদিন তোদের এই কিচেনে ঢুকতে হবে না। এরপর যখন থাকবো না তখন নিজেদের কাজ নিজেরাই করবি, এখন কিছু করতে হবে না। মিষ্টি মুখ বেঁকিয়ে বলে, এখন তো বলছ তোর কিচ্ছু করতে হবে না, আর কালকে যে আমাকে দিয়ে তোমার ছেলের জন্য কত কিছু রান্না করলে তার বেলায়। মিষ্টি এই কথা শুনে সাইমা চৌধুরী আর রুমানা চৌধুরী দুজনই হেসে উঠলেন। মিষ্টি যেন আরো জ্বলে উঠল। রাগে হন হন করে বেরিয়ে যায়। কারোর সাথে কোনো কথা না বলে সোজা সিঁড়ি বেয়ে ওপরে রাদিফের রুমে চলে এলো। রুমে এসে বিছানায় গুছিয়ে চুপচাপ বসে রইল। রাদিফ ব্যালকনি থেকে ওকে দেখছে। এরপরে রুমে ঢুকতে ঢুকতে বলে, মহারানী রেগে আছে নাকি? না, কিন্তু তোকে তো রাগী দেখাচ্ছে। কই না, তাহলে একটু হাসি দে দেখি। মিষ্টি জোরপূর্বক একটু হাসে। রাদীপ বলে, এবার ঠিক আছে। এর কিছুক্ষণ পরে মিষ্টি বলে ওঠে, তুমি কি এখন বের হবে? না কেন, এমনি কিছু লাগবে? না, কিছু আনতে হলে বল। না, কিছু আনতে হবে না। তাহলে বললি যে বের হব কিনা? কেন, আমি কি বলতে পারি না, নাকি অন্য কেউ বলবে? রাদীপ মাথা হালকা কাত করে বলে ওঠে, বলতেও পারে। তোর মতো এমন রাগ করে সেও বলবে না, সুন্দর করে বলবে। মিষ্টি একটু জেলাস হলো। অন্য কেউ কে বলবে সুন্দর করে? মিষ্টি বড় বড় চোখ করে তাকিয়ে বলে ওঠে, তোমার বউ থাকতে তুমি অন্য কারো থেকে সুন্দর কথা শোনার আশা করো কিভাবে? তুই তো এক এক সময় বলতে এখন রাগ করে আসিস, আর এই রাগের সময় যদি কেউ একটু ভালো করে কথা বলে, সব সময় তো চাইছি না। আমি তো সবসময় তোমার মতো রেগে থাকি না, আর তুমি নিজেও তো রেগে রেগে কথা বলো। আমি কি তখন অন্য কারো থেকে মিষ্টি মিষ্টি কথা শোনার আশা করি? কথাটা শেষ হওয়ার সাথে সাথে রাদীপ মিষ্টির চোয়াল চেপে ধরে স্পষ্ট গলায় বলে ওঠে, একদম জানে মেরে দিব এইরকম কথা মুখ থেকে বের হলে। আজ প্রথম বললি তাই কিছু বললাম না, তবে পরের বার মনে রাখিস। মিষ্টি হাবার মতো তাকিয়ে রইল। রাগ উঠেছিল তার মায়ের সাথে রান্না নিয়ে, আর সেটা ঘুরে ফিরে রাদীপের কাছে চলে এলো। রাদীপ মিষ্টিকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে, তোর বোরখা আছে? মিষ্টি এবার স্বাভাবিকভাবে কথা বলে, আছে। বোরকা পরে রেডি হয়ে থাকিস বিকেল 3টায়। এত আগে? আগে তোকে নিয়ে হসপিটালে যাব, সেইখানে বেশি সময় লাগবে না, এরপর ঘুরতে যাব। ঠিক আছে। রাদীপ মিষ্টিকে নিজের কাছে এনে বলে,
আমায় বিশ্বাস করছিস তো? মিষ্টি এক বাক্যেই বলে, হোম বিশ্বাস করি। তাহলে বিশ্বাস রাখ, তুই থাকতে আমি কখনো অন্য কাউকে চাইবো না। মিষ্টির চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে লাগলো। রাদীপকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, আমি তোমায় খুব ভালোবাসি, কখনো তোমায় ছাড়া থাকতে পারবো না। আর বিশ্বাস করো, তুমি ছাড়া অন্য কাউকে চিন্তাও করি না। রাদীপ মুস্কি এসে বলে, হোম বিশ্বাস করি তো তোকে, খুব বিশ্বাস করি। এই বিশ্বাস করেই তোর কাছে আবারও ফিরে এসেছি। দুপুর 2টা। মিষ্টি নিজের রুমে ঢুকে বোরকা আনার জন্য। মনে মনে যে কত খুশি তা বলার বাহিরে। বজ্জারটাই ধীরে ধীরে ভালো হচ্ছে। রাগ করে তবুও তার ভালোর জন্যই তো করে। মিষ্টি খুব ভালো লাগে এতে, কারণ এই রাগের মাঝেও কেয়ার খুঁজে পায়। মিষ্টি বোরকা হিজাব পিন নিয়ে রাদীপের রুমে চলে যায়। রাদীপ তখন ঘুমিয়ে আছে। রাতে ঠিকভাবে ঘুমায়নি, তাই বলে 11টার দিকে ঘুমিয়েছিল, এখনো ঘুমিয়ে আছে। মিষ্টি রেডি হতে শুরু করে। রাদীপ উঠে যদি দেখে রেডি হয়নি, তাহলে আবারও রেগে যাবে। তার থেকে বরং রেডি হয়ে বসে থাকাই ভালো। মিষ্টি রেডি হয়ে বসে রইল রাদীপের পাশে। রাদীপের ফোন নিয়ে টাইম দেখলো 2:30 বাজে। রাদীপ বলেছিল 3টায় বের হবে, সময়ও তো বেশি নেই। আর এই ছেলে ঘুম থেকে উঠছে না। রাদীপ উব হয়ে শুয়েছিল। মিষ্টি রাদীপের পিঠে হাত রেখে হালকা করে ধাক্কা দিতে দিতে বলে, এই যে শুনছ রাদীপ? রাদীপ নড়ে চড়ে উঠে ঘুম জড়ানো কণ্ঠে বলে, হোম বলো। তুমি না বলেছিলে 3টার সময় বাইরে নিয়ে যাবে, এখন 2:30 বাজে, যাবে না তুমি? হোম যাবো। রাদীপ উঠে বসে। মিষ্টিকে দেখে চোখ মুখ কুচকে বলে, তুই রেডি হয়ে গিয়েছিস? হোম। রাদীপ বিছানা থেকে নামতে নামতে বলে, আরো আগে ডাকবি না আমাকে? রাদীপ ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে রেডি হয়ে নেয়। কালো শার্ট, কালো প্যান্ট, ফর্সা শরীরে কালো রঙের পোশাকে খুব ভালোই মানিয়েছে। মিষ্টি বিছানার পাশে বসে রাদীপকে দেখছে। এর আগের বারও যখন রাদীপ এসেছিল, তখন এইভাবে সামনে থেকে দেখার ভাগ্য হয়নি, কিন্তু এখন পুরোটাই অন্যরকম হয়ে গিয়েছে। এখন রাদীপের বউ হয়ে তাকে সামনে থেকে দেখছে। রাদীপ রেডি হয়ে এসে মিষ্টির সামনে দাঁড়িয়ে বলে, চলো। মিষ্টি উঠে দাঁড়িয়ে বলে, চলো। রাদীপ বিছানা থেকে নিজের ফোনটা নিয়ে আগে বের হলো। মিষ্টি পেছন পেছন চলে গেল। সিঁড়ি বেয়ে দুজনই নিচে নেমে আসে। ওদের দেখে রোমানা চৌধুরী বলে ওঠেন, দুজনকে ভালোই মানিয়েছে, ইস কারো নজর না লাগো। রাদীপ তার মায়ের দিকে তাকিয়ে হালকা হেসে কাউকে ফোন দিতে দিতে চলে গেল মেন দরজার দিকে। সেইখানে দাঁড়ালো আর মিষ্টি লাজুক হেসে বলে, বড় আম্মু কোথায়? বড় আম্মু আসছি। রোমানা চৌধুরী বললেন, বলি নতুন কাপলদের কোথায় যাওয়া হচ্ছে? বড় আম্মু, তোমার ছেলে বলেছে কোথাও যেন ঘুরতে নিয়ে যাবে, তাই যাচ্ছি। রোমানা চৌধুরী হেসে বললেন, ঠিক আছে যাও। মিষ্টি চলে যায় রাদীপের কাছে। রাদীপ মিষ্টির হাত ধরে বাইরে বের হতে হতে বলে, তাহলে কোথায় ঘুরতে যাবি? তুমি যেখানে নিয়ে যাবে সেইখানেই। রাদীপ মিষ্টিকে নিয়ে গাড়ির কাছে আসে। রাদীপ গাড়ির ড্রাইভিং সিটে আর মিষ্টি তার পাশের সিটে উঠে বসে। রাদীপ গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। এর একটু পরে রাদীপ ফোন বের করে সাজিদকে কল দেয়। তুই কোথায় সাজিদ? আমি এসে পড়েছি হসপিটালে, তোরা কোথায়? আসছি 20 মিনিট। ঠিক আছে আয়। 20-25 মিনিট পরে একটা 5 হসপিটালের সামনে গাড়ি থামালো রাদীপ। মিষ্টিকে নামিয়ে দিয়ে চলে যায় গাড়ি পার্কিং করতে। গাড়ি পার্ক করে চলে আসে মিষ্টির কাছে। এরপর মিষ্টিকে নিয়ে ভিতরে চলে যায়। সামনেই দেখা হলো সাজিদের সাথে। সাজিদ ওদের সামনে এসে দাঁড়িয়ে মিষ্টির দিকে তাকিয়ে বলে, ভাবি কেমন আছেন? মিষ্টি জবাবে বলে, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। রাদীপ সাজিদের দিকে তাকিয়ে বলে, তাহলে চলো। হোম আয়, আমি সব বলে রেখেছি মাকে। আন্টির চেম্বার কোথায়? দোতলায় মায়ের চেম্বার, ওপরে যেতে হবে। হোম চল। সাজিদ আগে গেল। রাদীপ মিষ্টির হাত ধরে ওকে নিয়ে ওপরে চলে গেল। চেম্বারের দিকে যেতে যেতে মিষ্টি রাদীপের দিকে তাকিয়ে জিজ্ঞাসা সুরে বলে ওঠে, কিসের ডাক্তারের চেম্বারে যাচ্ছি আমরা? রাদীপ সামনের দিকে তাকিয়ে বলে, গাইনি ডাক্তার। মিষ্টি কপাল কুঁচকে উঠে বলে, কিন্তু কেন? চল, গেলেই বুঝতে পারবি। কিন্তু আমার তো কোনো সমস্যা নেই, তাহলে কেন যাব? রাদীপ দাঁড়িয়ে পড়ে। মিষ্টির দিকে তাকিয়ে বলে, আমি জানি, আর কোনো সমস্যার জন্যও যাচ্ছি না। মিষ্টি সাথে সাথে বলে, তাহলে কেন যাচ্ছি? রাদীপ মিষ্টির দিকে এগিয়ে দাঁত চেপে আস্তে করে বলে, বললাম না কোনো সমস্যার জন্য যাচ্ছি না, যাচ্ছি কিছু পরামর্শ করতে, যাতে আগে বাচ্চার বাপ না হওয়া যায়। আর এত প্রশ্ন করছিস কেন বলতো? মাথা গরম করে ফেলছিস। রাদীপ মিষ্টিকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে চলে যায় একটা রেস্টুরেন্টে। মিষ্টিও বলেছিল এই রেস্টুরেন্টে যাবে। এদিকে তুহিন দাঁড়িয়ে আছে এয়ারপোর্টে। তার মেজো চাচার মেয়ে আজকে বিদেশ থেকে আসছে। তুহিন একাই এসেছে ওকে রিসিভ করতে। দুজনের মধ্যে বন্ডিং খুবই ভালো। তুহিন পেছন দিক ফিরে মোবাইলে কথা বলছিল তার চাচার সাথে। সেই সময় পেছন থেকে একটা মেয়ে তুহিনের কাঁধে হাত রেখে বলে, ভাইয়া আমি এসে গিয়েছি। তুহিন সাথে সাথে পেছন ফিরে দাঁড়ায়। মেয়েটাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস ঝাড়া? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তুহিন নিজেকে ঝাড়ার থেকে ছাড়িয়ে ফোন কেটে দিয়ে বলে ওঠে, জাপানে গিয়ে তো ভুলে গিয়েছিস, খোঁজ খবর পাওয়া যায়নি তোর। আসলে ভাইয়া পড়াশোনার মাঝে থাকি আর কি হয়েছে বুঝি আমি।
তুই পড়াশোনা করিস না কি করিস সব জানা আছে। না ভাইয়া সত্যি। তুহিন কোমরে হাত রেখে বলে, তাহলে পড়াশোনা রেখে আসতে গেলি কেন? যারা তুহিনের হাত ধরে মুচকি এসে বলে, আসলে ভাইয়া একজনকে ভালোবাসি। সে ওইখানে থাকা অবস্থায় অন্য একজনের কাছ থেকে খবর পাই সেই নাকি বিয়ে করে নিয়েছে। সেটা বিশ্বাস করে কয়েকদিন দেবদাসের মতো ঘুরেছি। তুহিন যারার মুখের দিকে তাকিয়ে বলে, তারপর কি হলো? যারা অত্যন্ত খুশি হয়ে বলে, তারপর জানতে পারি সে বিয়ে করেনি। পরে তার বাসায় যাই, সেইখানে তার বাসার মেড বলল নাকি সে দেশে চলে এসেছে, তাই আমিও চলে এসেছি। এই শুনে তুহিন বলে, চলেই তো এলি, এই ছেলেকে বের করবি কেমন করে? অ্যাড্রেস জানিস ওই ছেলের? যারা মুচকি এসে বলে, জানি। আর আজ তো যাওয়া হবে না, কালকে সকালে ওকে খুঁজতে যাব। তোমাকে আমার সাথে যেতে হবে, না হলে আমার একার ধারায় ওই ছেলেকে খোঁজা সম্ভব না। তুমি হেল্প করবে বলে আমি চলে এসেছি। আমি তোমাকে ছাড়া এক পাও এগোতে পারবো না। ঠিক আছে, কালকে সকালে যাব। প্রমিস করো? প্রমিস। এবার বাড়ি চল। আর হ্যাঁ, ছেলের নাম কি? যারা তুহিনের হাত ধরে হেয়ালি কণ্ঠে বলে উঠে, ভাইয়া নাম ছাড়ো, কালকেই তোমাকে সামনাসামনি দেখাবো। ওকে অ্যাড্রেস জানি? বিদেশের মাটিতে বাংলাদেশের ছেলে অ্যাড্রেস পেলি কি করে? ওই ছেলেটার মানিব্যাগ থেকে ওর বাংলাদেশি এনআইডি কার্ড দেখেছিলাম, আর আরেকটা কাগজ ওর বাড়ির অ্যাড্রেসে দেখলাম। এরপরে সেটা দেখে রেখে দিয়েছিলাম ওর মানিব্যাগ। ওই অ্যাড্রেস সেটা মনে আছে আমার। এখন চলো, কালকে সকালে সেইখানে যাব। তুহিনও এতে মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, দেখবো তোর প্রেমিক পুরুষ কেমন। এখন চলো। রাজ বাহির থেকে মাত্রই বাড়িতে এসেছে। রাতে খাবার খেয়ে বেরিয়েছিল বন্ধুদের সাথে দেখা করতে। নিজের রুমে ঢুকে দেখে রাহা শুয়ে শুয়ে টিভি দেখছে। রাজ রুমের দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। মিনিট 5 পরে বেরিয়ে এসে রুমের লাইট নিভিয়ে ডিম লাইটটা জ্বালিয়ে রাহার পাশে এসে শুয়ে ফোনটা বের করে। হোয়াটসঅ্যাপে ঢুকে দেখলো সাইমনের মেসেজ, রাজ ফ্রি হলে একটু কল দিও, ইম্পর্টেন্ট কথা আছে। রাজ সাথে সাথে কল দিয়ে রাহাকে বলে, এই টিভি অফ কর, ফোন দিয়েছে সাইমন ভাইকে। রাহা টিভি অফ করে রাজকে ঘেঁষে শুলো। সাইমন কল ধরে, হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো, তুমি? ভালো। রাহা কেমন আছে? ভালো। কি করছে? অফিস থেকে বাড়িতে আসলাম মাত্র। তুমি কি করছো? কিছু না, শুয়ে আছি। ভাইয়া কি জন্য ইম্পর্টেন্ট কথা বলতে চেয়েছিলেন? আমি বাড়িতে ছিলাম না, অফিসে গিয়েছিলাম। তখন ওই ঝাড়া আবারও আসে বাড়িতে। তখন মেড বলে দিয়েছে রাদীপ দেশে গিয়েছে। সেই শুনে ঝাড়া দেশে গিয়েছে। এই শুনে রাজ উঠে বসে বলে, কি যারা দেশে এসেছে? রাদীপের জন্য। সাইমন বিরক্ত নিয়ে বলে, কি যে বলবো, ওই বেহায়া মেয়েটাকে রাদীপের পেছনে ছাড়ছে না। রাজ কপালে ভাঁজ ফেলে বলে, ভাইয়া এখন তো মনে হয় রাদীপকে জানানো উচিত। জানাবো, মেসেজ দিয়ে রেখেছি, তার আগে তোমাকে জানালাম। ও আচ্ছা। রাত প্রায় 11টা। রাদীপ মিষ্টিকে নিয়ে বাড়িতে ফিরল। সবাই ঘুমিয়ে পড়েছে। ডাইনিং রুমে বসে আছে রোমানা চৌধুরী, তিনি টিভি দেখছেন। রাদীপ মিষ্টিকে নিয়ে মায়ের সামনে এসে বলে, মা তুমি জেগে আছো, এখনো ঘুমাওনি? রোমানা চৌধুরী বললেন, কত রাত হয়ে গিয়েছে, তোরা আসছিস না বলেই তোদের অপেক্ষায় বসেছিলাম। তাই বলে মা এত রাত পর্যন্ত জেগে থাকবে? আর আমরা কি বাচ্চা নাকি যে এখনো চিন্তা করতে হবে? রোমানা চৌধুরী টিভি অফ করে রাদীপের কাছে এসে হেসে বললেন, মায়ের কাছে সন্তানরা আজীবন ছোট বাচ্চাই থাকে, ওরা বড় হয় না। মিষ্টি রোমানা চৌধুরীকে ধরে বললেন, তুমি এখন পাকা পাকা কথা বাদ দিয়ে ঘুমাতে যাও। যদি অসুস্থ হও তাহলে ছোট আব্বু তোমাকে ঘর থেকে বের করে দিবে। রোমানা চৌধুরী মিষ্টির কথা শুনে হাসতে হাসতে চলে গেলেন। রাদীপ মিষ্টির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠে, তোর শাশুড়ি হয়? তো কি হয়েছে? শোনো, আমরা দুজনই শাশুড়ি বৌমা নয়, বেস্ট ফ্রেন্ড হই দুজনই। এই শুনে রাদীপ বাঁকা হেসে বলে, শাশুড়ি না হয় বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে আমি কি হই? মাই বলিউড হাজব্যান্ড। এই বলে মিষ্টি হেসে বলে উঠে, তুমি আমার ভালোবাসা, জামাই প্লাস আমার সবকিছু। রাদীপ মুস্কি এসে বলে, এবার চল, ঘুম পেয়েছে, চলো। মিষ্টি রাদীপের সাথে রুমে চলে আসে। বাইরে থেকে দুজনই খেয়ে এসেছে, এখন আর কিচ্ছু খাবে না। মিষ্টি হিজাব বোরকা খুলে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে। রাদীপ ফ্রেশ হতে যায়। সে ফ্রেশ হয়ে এসে বিছানায় হেলান দিয়ে বসে। মিষ্টি লাইট নিভিয়ে শুয়ে পড়ে। রাদীপ বসে কিছুক্ষণ মোবাইল দেখে। এরই মাঝে সাইমনের মেসেজ চোখে পড়ে, কিরে ভাই কেমন আছিস, ফ্রি হলে নক দিস। রাদীপ মেসেজটা দেখা মাত্রই নিজেও মেসেজ দেয়, ভালো, তুই কেমন আছিস? ভালো। কি করছিস? বসে আছি। তুই কি করছিস? খাবার খেয়ে এখন বসে আছি। ওহ, বউ পেয়ে তো ভুলে গিয়েছিস, তোর কোনো খবর পাওয়া যায় না। আর ভাবি কেমন আছে? ভালো। এই ভাই শোন না, তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। বল, ফোন দিয়ে বলি। ঠিক আছে। এই শোন, ভাবি কি তোর সাথে? কেন? ভাবির থেকে একটু দূরে গিয়ে ফোন দে। ঠিক আছে। রাদীপের কেমন একটা চিন্তা শুরু হলো, কি এমন কথা বলবে যার জন্য মিষ্টির থেকে দূরে যেতে হবে? বেশ ভাবাচ্ছে রাদীপকে। রাদীপ উঠে যেতেই মিষ্টি উঠে বসে থাকে। রাদীপ ব্যালকনির দরজা খুলে দিয়ে বেতের চেয়ারে বসে সাইমনকে কল দেয়।
হ্যাঁ বল কি বলবি। সাইমন বলে, ভাই তোর ঝাড়াকে মনে আছে? কিন্তু ওর কথা বলছিস কেন? তোকে যে দেখতে এসেছিল না, এরপরেও আরেকবার দেখতে এসেছিল। তুই সেদিন রাজকে নিয়ে ঘুরতে গিয়েছিলি। এরপরে ঝাড়া আমাকে আর রাহাকে বলে তোকে ফোন দিয়ে বাড়িতে আসতে। আমরা ফোন না দিয়ে ওকে বলেছিলাম যে তোর আসতে দেরি হবে। তারপর সেই দিন ও চলে গিয়েছিল। সেই দিন আমরা ওর কথা শুনে মনে হচ্ছিল যে ও তোকে ভালোবাসে, আর তুই তো মিষ্টিকে ভালোবাসতি, তাই ওকে আমরা মিথ্যা বলেছিলাম। এরপরে একদিন তুই যে আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে শপিং করতে গেলি, সেই দিন ওর সাথে ওই জায়গায় দেখা হয়েছিল। সেই দিন কি বলেছিল? সেই দিন ও আমাকে বলেছিল ও তোকে ভালোবাসে। সেই দিন আমি ওকে বলেছিলাম রাদিফকে ভালোবেসেও লাভ হবে না, কারণ ও ম্যারিড, দেশে বউ আছে। সেইটা কিভাবে যেন জানতে পেরেছে তুই বিয়ে করিসনি। এরপরে 3 দিন আগে বাড়িতে এসেছিল, আমি অফিসে ছিলাম। এরপর মেয়েদের কাছে তোর কথা জিজ্ঞেস করে জানতে পারে তুই দেশে গিয়েছিস। রাধে বেবুক গলায় বলে, ও ও এই ব্যাপার। আর ওই দিন শপিং থেকে ফেরার পথে তোকে যে তুলে নিলাম, সেই দিন কি তোকে বলেছিল? সেই দিনও বলেছিল ওই মেয়েটা ওইখান থেকে চলে যাবে, কিন্তু না, তুই যে দেশে গিয়েছিলি সেটা জেনে ছাড়লই। রাদীপ হিয়ালি কণ্ঠে বলে, ও ছাড়, সমস্যা নেই, জেনেছে তো কি হয়েছে। সাইমন বলে, না রে ভাই, ও জেনে অলরেডি দেশেই চলে গিয়েছে। রাদীপ উঠে দাঁড়িয়ে একটু জোরে বলে ওঠে, হোয়াট, কি বলছিস? ঠিক বলছি। এরপর রাদীপ একটু আস্তে করে বলে, ওই মেয়ে তো দেখা যায় বেহাইয়া। এত কিছু বলার পরেও পিছু পিছু চলে এসেছে। ওপাশ থেকে সাইমন বলে, দেখ কি হয়। তোর অ্যাড্রেস বের করে তোর কাছে যদি যায়, তাহলে বলবি যে আমি সত্যি সত্যি বিয়ে করে ফেলেছি, তাহলে দেখবি মেয়েটা নিজে চলে যাবে। রাদীপ বেবুক গলায় বলে ওঠে, শালা, সেইটা হলে হতোই। ভয় হচ্ছে মিষ্টিকে নিয়ে, সন্দেহ না করে বসলেই হয়। সন্দেহ হলে আরেক পর্যায়ে চলে যাবে। দূর ভাই, ভালোই লাগছে না, এই আবার নতুন ঝামেলা। এই মেয়ে সত্যি ছেঁচড়া কোথাকার। সাইমন ওপাশ থেকে বলে, ভাই তাহলে কি হয় জানাস? ঠিক আছে, রাখছি। রাদীপ ফোন কেটে দিয়ে রুমে এসে ব্যালকনির দরজা লাগিয়ে দিয়ে বিছানার কাছে আসলো। মিষ্টি বিছানা নেই, রুমের দরজা খোলা। এই মেয়ে আবার গেল কোথায়? মিষ্টি রাদীফের থেকে কিছুটা চোখের আড়াল হয়ে রাদীফের আজকাল রাগ উঠে যাচ্ছে। কেন হচ্ছে সেটা যেন অজানা। শুধু মিষ্টিকে না দেখতে পেলে হলো কেমন একটা লাগে ভেতরে। রাদীপ রুমের বাইরে চলে গেল মিষ্টি কোথায় গিয়েছে দেখতে। রুম থেকে কয়েক কদম এগিয়ে যেতে মিষ্টি তার সামনে এসে দাঁড়ায়। রাদীপ বলে, কোথায় গিয়েছিলি? মিষ্টি হাতে থাকা পানির জগ দেখিয়ে বলে, পানি ছিল না, পানি আনতে গিয়েছিলাম। ওহ, রুমে চল, তোর সাথে কথা আছে। কি বলবে বলো, চলো। মিষ্টি রাদীপের সাথে সাথে রুমে চলে আসে। রাদীপ শুয়ে পড়ে। মিষ্টি দরজা লাগিয়ে দিয়ে রাদীপের কাছে এসে শুয়ে পড়ে। রাদীপ মিষ্টিকে নিজের বুকের উপর আনে আস্তে আস্তে মিষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। অন্ধকার নিস্তব্ধ রুমে শুধু দুইজনের নিঃশ্বাসের আওয়াজ ভেসে যাচ্ছে। মিষ্টি নরম কণ্ঠে বলে, বলো না কি বলবে। রাদীপ শ্বাস ছেড়ে বলে, শোন, বিদেশে থাকতে একটা মেয়েকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। রাজ আর রাহা তখন ওইখানে ছিল। এরপর মেয়েটা আমাকে দেখতে আমার বাসায় এসেছিল। ওর নাম ঝাড়া। ওই ঝাড়া সেই দিন দেখতে আসার পরেই নাকি আবারও দেখতে এসেছিল। আমি বাসায় ছিলাম না। সেই দিন ওই ঝাড়াকে সাইমন আর রাহা মিথ্যা বলে চলে যেতে বাধ্য করেছিল। এরপরে সাইমনের সাথে নাকি ওর দেখা হয়েছিল। পরে ঝাড়া বলে ও নাকি আমাকে ভালোবাসে। সাইমন সেই দিনও মিথ্যা বলেছিল যে আমার দেশে বউ আছে, ভালোবেসেও কোনো লাভ হবে না। এই শুনে মিষ্টি হেসে বলে, ও এই ব্যাপার, এটা আবার আমাকে বলার দরকার কি? মেয়েটা চলে তো গিয়েছে। রাদীপ থমথমে মুখে বলে, চলে গেলে কি তোকে বলেছি? মানে ওই ঝাড়া সেই দিন সাইমনের কথা বিশ্বাস করেনি। এরপর খোঁজ নিয়ে বের করেছে যে আমার বিয়ে হয়নি। এরপর আবারও আমার বাসায় যায় আমার সাথে দেখা করতে। তখন জানতে পারে যে আমি দেশে। সেইটা শুনে ওই মেয়ে দেশেও এসেছে। মিষ্টি জোর গলায় বলে, এসেছে তো কি হয়েছে, আমার সামনে এলে আমি বলবো তুমি আমার। রাদীপ ধীর গলায় বলে, তুই সন্দেহ করবি ভেবে তোকে আগে জানালাম বিষয়টা। মিষ্টি বলে, সন্দেহ করব কেন? তোমার তো দোষ নেই, তোমার তো মেয়েটার সাথে দেখাও হয়নি, কথাও হয়নি। তবে তুমি চিন্তা করো না, আমি তোমায় বিশ্বাস করি। আর ওই মেয়ে আসুক, আমি বলবো তুমি আমাকে বিয়ে করেছ। রাদীপ শ্বাস ছেড়ে বলে, যাক, এইটুকু যে তুই বুঝতে পেরেছিস এই অনেক। পরের দিন সকাল 10টা-11টার দিকে বের হয়ে যায় তুহিন আর ঝাড়া। উদ্দেশ্য এখন রাদীফের বাড়ির খোঁজে যাবে। তুহিন এখনো জানে না যে ঝাড়া রাদীফকে ভালোবাসে, আর ওর জন্যই জাপান থেকে চলে এসেছে। তুহিন যারাকে নিয়ে এসে গাড়ির কাছে আসে। তুহিন ড্রাইভিং সিটে বসে আর তার পাশের সিটে ঝাড়া বসে। তুহিন বাড়ির গেট পেরিয়ে রাস্তায় এসে ঝাড়াকে বলে, এই তুই যে অ্যাড্রেস জানিস সেটা জিপিএস ট্র্যাপ কর। যারা জিপিএস রাদীফের অ্যাড্রেস ট্র্যাপ করে দেয়। তুহিন সেইটা ভালো করে খেয়াল না করে ড্রাইভ করতে থাকে। যেতে যেতে আধা ঘন্টা পরে তুহিন রাদীফের বাড়ির কিছুটা কাছাকাছি আসে। এরপরে মনে চিন্তা ধরে যায়। জিপিএস এ অ্যাড্রেস খেয়াল করতেই দেখে এটা রাদীফের বাড়ির অ্যাড্রেস। তুহিন তৎক্ষণাৎই গাড়ি থামিয়ে
তুহিন তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে বাজ খায় গলায় ঝাড়াকে বলে, এই তুই কি অ্যাড্রেস দিচ্ছিস? ঝাড়া তুহিনের দিকে তাকিয়ে বলে, কেন কি হয়েছে, ভুল অ্যাড্রেস নাকি? তুহিন আর বুঝতে বাকি রইল না যে ঝাড়া কাকে ভালোবাসে, আর রাদিফও তো জাপানে থাকে। তুহিন কথাগুলো ভেবে ঝাড়াকে বলে, ছেলেটার নাম কি রাদীপ? ঝাড়া হেসে বলে, হ্যাঁ রাদীপ। আর তুমি ওকে চেনো? তুহিন কথাটা শুনেই যেন আরো রেগে যায়, সাথে সাথে ঝাড়ার মাথায় জোরে ঘাটা মেরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, শালি ভালোবাসার জন্য আর ছেলে পাসনি? রাদীপকে তোর চোখে পড়েছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সকলেই? আজকের পার্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যারাই নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।